আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে, পানাম নগরে। আমার ভ্রমণ সঙ্গী আমার বন্ধু মিলন মাহমুদ এবং শামীম ভাই। শামীম ভাই এই নারায়ণগঞ্জেরই কৃতি সন্তান। তিনি আজকে আমাদের ট্যুরের গাইডের দায়িত্ব পালন করবেন। প্রথমে আমরা 20 টাকা করে জনপ্রতি টিকিট কেটে পানাম নগরের দিকে প্রবেশ করলাম। পানাম নগর দেখতে দেখতে চলুন আমরা জেনে নেই এই নগরীর এক সমৃদ্ধ ইতিহাস। উইকিপিডিয়ার তথ্য মতে সোনারগাঁও ছিল প্রাচীন মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটি যথাযথ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নির্দেশনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি ব্রহ্মপুত্র, মেঘনা, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরী নদী দ্বারা বেষ্টিত জনপদ ছিল। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী ও পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। একটি নদীবন্দরও ছিল এখানে। তাঁতীয় কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মুসলিম বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পদভূমিতে এম্পোরিয়াম বা বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বরের ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ, সমতট, সেন এবং দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল। দিল্লির সালতানাতের সময় সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত সালতানাতের রাজধানী ছিল। এখানে রাজদরবার এবং বাংলার সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানীও ছিল। একসময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করে। সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করে। পরে এটি বড় ভূঁইয়া রাইসা খান ও তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিল। বারো ভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার একটি প্রদেশে পরিণত হয়। ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দো সার্সেনিক টাউন হাউস তৈরি করেছিল। 1962 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জের বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। পানামনগর এই এলাকাটি 19 শতকে সোনারগাঁয়ের উচ্চবিত্ত ব্যবসায়ীদের অবস্থান ছিল। এখানে মুসলিম কাপড় ব্যবসায়ীরা বসবাস করতেন। এখানে সুদৃশ্য বাড়িগুলো এখনো ধ্বংসের মুখে টিকে আছে। এটি একটি পর্যটন কেন্দ্র এবং সারা বছর অনেক মানুষ এখানে বেড়াতে আসে। এখানে রয়েছে ঈশা খাঁর রাজধানী। ঈশা খাঁ স্ত্রী সোনা বিবি, ওনার নাম অনুসারে সোনারগাঁয়ের নামকরণ করা হয় সোনারগাঁ। এখানে সোনা বিবির মাজার, পাঁচ পীরের মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, ইব্রাহিম দাসমান্ত এর দরগা ইত্যাদি আরো নানা রকম স্থাপনা রয়েছে। সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত। আমরা হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। ইতিমধ্যে শামীম ভাই বেশ কিছু ছবি তুলে নিলেন। আমাদের বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপার সম্ভাবনাময় দেশ। আমাদের দেশের নতুন প্রজন্মের কাছে আমার প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের দেশের এইসব পুরাকৃতি দেখতে আসে, এইগুলা দেখে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেই। আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে পানাম নগর প্রদক্ষিণ করলাম। সবকটা বাড়ি অপার দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখলাম। আমি ক্যামেরা হাতে নিয়ে পিছনে ছুটছি। শামীম ভাই আর মিলন খুব সুন্দরভাবে পানাম নগরের সেই পুরাতন দেয়ালগুলো স্বচক্ষে অনুধাবন করছে এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পানাম নগরে আসার পর এত সুন্দর একটি নগর পরিকল্পনা দেখার পর সত্যি আমি অভিভূত হয়েছি। রাস্তার দুপাশে সুন্দর করে সারি সারি বিল্ডিং, প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে পুকুর ঘাট। রাস্তাগুলি সুবিশাল, একটি বাড়ির সাথে আরেকটি বাড়ির নির্দিষ্ট দূরত্ব। ওই সময়কার আধুনিক শৌচাগার এবং প্রার্থনালয়, যা আমাদের নগর সভ্যতার ইতিহাসের এক অনন্য নজির হয়ে থাকবে। পানামনগর দেখা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু বের হওয়ার সময় পানামনগরের যে দৃশ্যটা দেখলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই পানামনগরকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয় খুব দ্রুত। পানামনগর দেখা শেষ করে আমরা চলে গেলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর এবং বড় সর্দার বাড়ি দেখতে। আমরা এখানে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি।
শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের সামনের দিকটা আমরা প্রথমে প্রদক্ষিণ করলাম। এরপর আমরা ভিতরে প্রবেশ করার জন্য মনস্থির করলাম। শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এই জাদুঘরটি সোনারগাঁয়ে স্থাপন করা হয়। আবহমান বাংলার লোক সংস্কৃতির ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে ঐতিহাসিক বানাননগরের একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশের গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডগুলো পরিচয় তুলে ধরতে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই জাদুঘরটি সকলের জন্য উন্মুক্ত পরিবেশে করে তোলেন। সোনারগাঁয়ে বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘরটি। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের জন্য নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে উঠেছে। এখানে রয়েছে একটি সর্দার বাড়ি। সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিবাসীর জীবন ভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজ জীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন, তামা, কাঁসা, পিতলের নিদর্শন, লোহার নিদর্শন, লোকজ অলংকার রয়েছে বহু কিছু। তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য, কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রি হওয়া বিভিন্ন সামগ্রী অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এই ভবনের রয়েছে একটি লাইব্রেরি, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, গ্রামীণ উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষ, মনোরম লেকের মাঝে ঘুরে বেড়ানোর জন্য নৌবিহার। আমরা আস্তে আস্তে জাদুঘরটি খুব সুন্দরভাবে দেখতে শুরু করলাম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি কাঠের তৈরি বাড়ি। এই কাঠের তৈরি বাড়িটির বয়স আনুমানিক প্রায় 1000 বছর এবং এইখানে আপনি যে চিত্রকর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ বাংলার একটি মেলার সদৃশ ভাস্কর্য আকারে সাজিয়ে রাখা হয়েছে জাদুঘরের ভিতর। এখানে একটি কাঠের খোদাই করা সুন্দর একটা ফ্রেম দেখতে পাচ্ছেন। এরপর আমরা 2 তলায় চলে গেলাম। 2 তলায় যাওয়ার সময় আমরা প্রথমে চোখে পড়েছে বিশাল বিশাল নকশিকাঁথা দেয়ালে সুন্দর করে টানিয়ে রাখা হয়েছে। আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম। দেয়ালের বিভিন্ন প্রকার সামগ্রী টানানো, এর মাঝে আমরা দেখতে পেলাম এখানে নকশিকাঁথার প্রাধান্য সবচেয়ে বেশি। গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য, মাছ, ফুল, পাখি দিয়ে সুন্দর সুন্দর সুতায় বানানো হয়েছে এসব নকশিকাঁথা। নকশিকাঁথা আমাদের ইতিহাস ঐতিহ্যের এক ধারক বাহক। বাংলাদেশের একটি সুন্দর ম্যাপ এখানে নকশিকাঁথায় ফুটিয়ে তোলা হয়েছে। আমরা আস্তে আস্তে সব কটা গ্যালারি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। পিতলের, তামার বাসন কোসন সহ বাংলাদেশের আপামর গ্রাম জনতার মানুষের ব্যবহার্য পণ্য সামগ্রী এখানে স্থান পেয়েছে। আমাদের বাংলাদেশের বিখ্যাত জামদানির শাড়িও এখানে স্থান পেয়েছে এই গ্যালারিতে। আমরা সামনে এগিয়ে গেলাম জামদানি দেখার পরে। এখানে কিছু পুরাতন আমলের আসবাবপত্র, কাঠের খেলনা এবং পিতলের খেলনাও দেখতে পেয়েছি। গ্যালারিগুলো অত্যন্ত সুসজ্জিত এবং খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা রক্ষণাবেক্ষণের জন্য সর্বদাই কাজ করে থাকে। আমরা প্রত্যেকটি গ্যালারির প্রদর্শিত জিনিসগুলো সুন্দরভাবে দেখতে লাগলাম। এখন আমরা যে জিনিসটা দেখব এটার নাম পালকি। বর্তমানে আধুনিক সভ্যতায় বা আধুনিক আমাদের জনজীবনে এই বাহনের কথা মানুষ চিন্তাই করতে পারে না। বর্তমান প্রজন্মের জন্ম নেওয়া শিশু এই পালকি দেখেছে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা প্রত্যেকটি গ্যালারি ঘুরছি। প্রাচীন আমলে ব্যবহার্য কিছু অলংকার, তামা, পিতল, কাঁসা দিয়ে তৈরি অলংকার আমরা দেখতে পাচ্ছি। আমরা দক্ষিণী ভারতের মুভিগুলোতে মূলত এরকম ব্যবহার্য গহনা আমরা দেখতে পাই বিভিন্ন মুভিতে। একসময় আমাদের আদি বাংলার মানুষজন, গ্রামের মানুষজন এইগুলাই ব্যবহার করত।
এখানে বেশ কিছু গানের বাদ্যযন্ত্র আমরা দেখতে পাচ্ছি, একতারা, দোতারা, তবলা, বেহালা সহ অনেক কিছুই, যা বর্তমানে আধুনিক ওয়েস্টার্ন মিউজিক ইনস্ট্রুমেন্টের সাথে এগুলো ব্যবহার করা হয় না। আমাদের এই সমৃদ্ধ ইতিহাস, সমৃদ্ধ ব্যবহার্য জিনিসপত্র কালের ধারক বাহক হয়ে আমাদের কাছে চিরদিন থাকবে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম এইগুলো আমাদের তারা দেখবে, এগুলো সম্পর্কে জানবে এবং শিখবে, সেটাই আমার সবসময় প্রত্যাশা। আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। বিশাল বড় এক পিতলের থালা, পিতলের গটি বাটি, এরপর একটা কৃষ্ণের প্রতিমা, তারপর আরেকটা গ্যালারি আমরা দেখলাম, গোলা চালন ব্যবহার্য জিনিস, পিতলের কিছু প্রতিমা এখানে দেখতে পাচ্ছি আমরা। পরবর্তী গ্যালারিতে আমরা বেশ কিছু থালা বাসন দেখতে পেলাম। এর পরবর্তী গ্যালারিতে আমরা আরো কিছু ব্যবহার্য জিনিস দেখা শেষ করে সামনের দিকে এগিয়ে গেলাম। বিশাল বড় একটা গ্যালারি, এখানে আমাদের নতুন প্রজন্মের স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থীরা আসছে এগুলো দেখার জন্য। আসলে তাদেরই সবার আগে এগুলো দেখা উচিত এবং আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা নেওয়া তাদের খুব বেশি প্রয়োজন। এখন আমরা যাচ্ছি লোকজ মেলা 2025 উপভোগ করতে। ভাগ্যক্রমে আজকের দিনেই এই মেলার সাক্ষাৎ হয়ে যাবে, সেটা কখনো ভাবিনি। শামীম ভাই আগে আগে যাচ্ছে, আমরা ওনার পিছনে পেছনে। একটু সামনে আগাতেই একটা সাঁকো দৃশ্যমান আমাদের সামনে। সাঁকোটা পার হয়ে পরবর্তী সেই খোলা মাঠে লোকজ মেলা বা লোকজ উৎসব 2025 আয়োজন করা হয়েছে। আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একজন মা তার বাচ্চাদের ছবি তুলছে। এখানে অনেক মানুষ আসছে। আমরা লোকজ উৎসব 2025 মূল গেটে আসলাম এবং আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যেতে থাকলাম। বিশাল বড় এক মঞ্চ, এখানে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিছু পরে। আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে একটা ফটো প্রদর্শনী দেখতে পেলাম। এখানে গ্রামীণ মানুষের জনজীবন এবং তাদের কাজের নানা রকম ছবি টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দর্শনার্থী এই দৃশ্য দেখে অভিভূত হচ্ছে। আমরা আস্তে আস্তে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। গ্রামীণ লোকজ পণ্যের মেলা আমাদের মনকে খুবই উৎফুল্লিত করেছে। আমি এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে, এটা হচ্ছে একটি শতরঞ্জির স্টল। শতরঞ্জি বাংলাদেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য। প্রায় 700 বছর ধরে প্রাচীন ইতিহাস রয়েছে এই কারুপণ্যের। মূলত আসন, সজ্জা ও দেয়ালের মাদুর হিসেবে শতরঞ্জি ব্যবহৃত হয়। শতরঞ্জি রংপুর অঞ্চলের মানুষের বৃত্ত ও আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এটি বর্তমানে বাংলাদেশের অন্যতম হস্তশিল্পজাত রপ্তানি পণ্য। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 50টির অধিক দেশে শতরঞ্জি রপ্তানি করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিকট হতে 17 জুন 2021 রংপুর শতরঞ্জি বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই হিসেবে স্বীকৃতি পেয়েছে। পর আমরা এগিয়ে গেলাম একটি বাঁশির স্টলের দিকে। আমাদের লোকজ সংস্কৃতির এই বাদ্যযন্ত্র কালের আবর্তে আমাদের সাথে এখনো টিকে আছে। হরেক রকমের বাঁশির পসরা নিয়ে উনি বসে আছেন। বাঁশির স্টলটি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। মূলত এখানে যে স্টলগুলো আছে সেগুলো সবগুলাই কারুপণ্যের স্টল। বিভিন্ন জেলা থেকে এখানে বিক্রেতারা এসেছেন, স্টল সাজিয়েছেন। আমার ক্যামেরাতে এখন যে পণ্যগুলা দেখতে পাচ্ছেন এগুলা বেতের প্রোডাক্ট। বেত ভার্চা জাতীয় একটা উদ্ভিদ থেকে এই আঁশগুলা উৎপাদন করা হয় এবং এখানে সুন্দরভাবে হাতের সুনিপুণ কৌশলে বিভিন্ন গৃহসজ্জার সামগ্রী সহ ব্যবহার্য জিনিস বানানো হয়। বেত আমাদের প্রাচীন সভ্যতার এক অন্যতম নিদর্শন। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। এখানে একটি নকশি কাঁথার দোকান দেখতে পাচ্ছি, পাশেই একটা মৃৎ শিল্পের দোকান। আমরা বইয়ে পড়েছি টেপা পুতুল বা মাটির পুতুল, হাত দিয়ে কাদা মাটি টিপে টিপে এই পুতুল প্রস্তুত করা হয়। আধুনিক যুগে এই পুতুল হারিয়ে যাচ্ছে কালের বিবর্তে। পুতুল দেখা শেষ করে আমরা এগিয়ে গেলাম আরেকটি স্টলের দিকে। এখানে ঢাকাইয়া জামদানি অর্থাৎ মসলিনের পরবর্তী সময়ে যে শাড়ি আমাদের ইতিহাস ঐতিহ্যের স্মারক বাহক এবং তারক হয়ে এখনো টিকে আছে, সেটা জামদানি শাড়ি। দুইজন কারিগর তার সুনিপুণ হাতে অত্যন্ত সূক্ষ্মভাবে জামদানি শাড়ি প্রস্তুত করছে। দর্শনার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জামদানি শাড়ি প্রস্তুত করার দৃশ্য দেখছে। এরপর আমরা এগিয়ে গেলাম একটি নকশি কাঁথার স্টলে।
এখানে যিনি নকশিকাঁথার ওনার, উনি নকশিকাঁথার পসরা সাজিয়ে বসেছেন। এই নকশিকাঁথা আমাদের দেশ এবং দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন রকমের নকশা, ডিজাইন এবং ফুল ফুটিয়ে তোলা হয়েছে। এই যে খালামণি, উনি নিজের হাতে সুঁয়ে সুতা লাগিয়ে নকশিকাঁথা তৈরি করছেন এবং আমরা যারা ক্রেতা আছি এবং যারা দর্শনার্থী আছি তারা অবাক দৃষ্টিতে এই নকশিকাঁথা প্রস্তুত করার দৃশ্য উপভোগ করছি। নকশিকাঁথা দেখতে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দর কারুকার্যমণ্ডিত সুতা দিয়ে এটা প্রস্তুত করা হয়। নকশিকাঁথা আমাদের দেশের এক অমূল্য সম্পদ। নকশিকাঁথা শেষ করে আমাদের চোখ আটকে গেল একটা বায়োস্কোপের দিকে। ঠিক অনেক কাল আগে বিভিন্ন মেলাতে এইসব বায়োস্কোপ দেখানো হতো, কালের বিবর্তে তা হারিয়ে গেছে। আমরা এখন যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি এটা মূলত একটা মৃৎশিল্পের দোকান বা বই পুস্তকে আমরা যে শখের হাড়ির গল্প পড়েছি সেই শখের হাড়ির পসরা সাজিয়ে তিনি বসেছেন। বিভিন্ন রকমের মাটির হাড়িতে রঙের ফুল অঙ্কন করে সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছেন এবং ক্রেতাদেরকে আকর্ষণ করছেন তিনি। এইগুলা কেবল এই মেলাতে আমরা দেখতে পাবো, অন্য কোনো মেলাতে এরকম পণ্য প্রদর্শনী হয় কি না তা আমার জানা নেই। এই স্টল শেষ করে আমরা এগিয়ে গেলাম আরেকটি স্টলের দিকে। এটা মূলত তামা, কাঁসা এবং পিতলের দোকান। বিভিন্ন প্রকার তৈজসপত্র জিনিসের পাশাপাশি আছে বিভিন্ন রকম ব্যবহার্য শোপিস, ঘর সাজানোর জিনিসপত্র তৈরি করে সব। আমাদের দেশের কাঁসা এবং পিতলেরও একটা ঐতিহ্য রয়েছে। এরপর আমরা গেলাম একটি মুড়ি মুরগির দোকানে। মেলায় মূলত মুড়ি মুরগির দোকান না থাকলে সেই মেলাটা ওই রকম ভাবে জমে ওঠে না। শামীম ভাই আমাদের জন্য কিছু কিছু গরম ভাজা পেঁয়াজু নিলেন। একটু পরে আমরা এটা খাওয়া শুরু করব। আমার ক্যামেরার সামনে এখন যে নাগরদোলা দেখতে পাচ্ছেন তার পাশে একটা পুতুল নাচের ঘর। মূলত গ্রাম্য মেলায় এক সময়কার এই বিষয়গুলাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো, কালের আবর্তে তা হারিয়ে যাচ্ছে। মেলাতে মুড়ি মুরগির দোকান বসেছে অসংখ্য, বিভিন্ন মিষ্টান্নের দোকান, বিভিন্ন প্রকার জিলাপি, লাড্ডু থেকে শুরু করে নিমকি এবং ভাজা পোড়ার দোকান জমেছে বেশ অনেক। আমরা ঘুরে ঘুরে মুড়ি মুরগির দোকানগুলা প্রদক্ষিণ করলাম। এরপর আমাদের আরো দোকান দেখার পালা। এইসব দোকানগুলোতে মূলত বিভিন্ন প্রকার কসমেটিক সামগ্রী, মহিলাদের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এবং ব্যাগ সহ পাটের অন্যান্য অনেক সামগ্রী, কাঠের সামগ্রী বিক্রেতাগণ নিয়ে বসেছেন। এমন মেলা আমাদের দেশে সব জায়গায় হওয়া উচিত। মেলা শেষের পথে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি আশরাফুল আলম।